আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি অনুভবে তুমি, লেখনীতে লিজামণি। পর্ব সংখ্যা 31। ইয়ানা নীরবে একা হতাশার শ্বাস ফেলে। হসপিটালে আছি, তবুও ধমক দেওয়া ছাড়ছে না। চিকিৎসা করতে আসবে এই নিয়ে ডাক্তারের হুঁশিয়ারি দেয়। আজব পসেসিভ স্বামী পেয়েছি আমি। এই কিছু সময়ের ভিতরে লোকটার চেহারা কি ফ্যাকাশে হয়ে গিয়েছে। সবসময় জেল দিয়ে সেট করে রাখা ঘাড় পর্যন্ত লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে। ইয়ানার ব্লিডিং এখনো আহানের শুভ্র রঙের শার্টে লেগে ভাসমান হয়ে আছে কিছুটা। হঠাৎ আহানের বাবু নেয়ার স্টাইল দেখে ইয়ানা পেট চেপে হাসি পাচ্ছে। ইয়ানার হাসি দেখে আহান ইয়ানার দিকে কপাল কুঁচকে বলে, হাসতো কেন? ইয়ানা, আপনার বাবু নেয়ার স্টাইল দেখি এইভাবে কেউ বাচ্চা করে নেয়? ওকে তো দেখা এই যাচ্ছে না। আহান, আমি বাচ্চা কখনো কোলে নিইনি। আমার জীবনে শুধু আহিয়াকে কোলে নিয়েছে, আর কোনো বাবু স্পর্শ করিনি। ইয়ানা, সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু মাফিয়া লিডার অগ্নি চৌধুরী এই রূপ কি জনগণ মেনে নেবে? সে একসঙ্গে বাবা হতে গিয়ে বেহাল দশা। সবসময় ক্রাশ নামক উষ্টা খেয়ে পড়ে থাকা মেয়েরা এখনকার রূপ দেখলে বলবে, হাই হাই, আমাদের ক্রাশ ভাই 1 বছর বাবা হওয়ার পর কি অবস্থা হয়েছে। তাই বলছি, আম্মু তারা আসলে আপনি তার বাড়িতে চলে যাবেন, এরপর আবার আগের ফর্মে ফিরে আসবেন। এই রূপ ঠিক মানাচ্ছে না। আমার কথা শুনে নিচের দিকে তাকায়, দেখে গায়ের সাথে রক্ত লেগে আছে। এরপরই আমার দিকে তাকে মুচকে হাসি দিয়ে বলে, আমার শেষ যদি আমাকে বাবার রাগ শোনানোর জন্য মৃত্যুর সাথে লড়াই করতে পারে, তাহলে আমি কি তার সামান্য নারী সত্তা নিয়ে বসে থাকতে পারবো না? আহানের কথা শেষ হওয়ার সাথে সাথে বাবু চিৎকার করে ওঠে। আহান বাচ্চার কান্না শুনে বলে, এই দেখি তোমার মতো শুধু কান্না করে। কান্না করার কি আছে? বাবার কোলে আরাম করে বসে আছে। ইয়ানা, ওর খিদে পেয়েছে। আহান, ও আচ্ছা, তাই বলো, এত জোরে চিৎকার করবে? তাছাড়া খাইয়ে দাও, নয়তো তোমার ছেলে পুরো হসপিটালের লোকজন নিয়ে চলে আসবে। আহানের কথা শুনে ইয়ানা মেয়েকে হাসি দেয়, কিন্তু একা একা খাওয়াবো কি করে? নার্সকে ডাক দিন। কেন ইয়ানা, আমার হাতে স্যালাইন চলছে, একা হাতে কিভাবে খাওয়াবো? আহান, এখানে নার্স রাখার কি আছে? আহানের কথা শুনে ইয়ানা লজ্জায় মাথা নিচু করে ফেলে। কি লজ্জাজনক পরিস্থিতি। আহান ইয়ানার লজ্জা মাখা মুখ দেখে বলে, বাচ্চার মা হয়ে গেছে, এখনো লজ্জা পাওয়ার কি আছে? প্রতিদিন সকালে কি লজ্জায় অ্যাপস ডাউনলোড দাও নাকি? আমি তো লজ্জা ভেঙে দিই, কিছুক্ষণ পরে আবার লজ্জা পাও। এত লজ্জা কই থেকে আসে তোমার? আহানের কথা বলতে বলতে বাবুকে ইয়ানার পাশে শুয়ে দেয়। আহানের কথা শুনে ইয়ানা কটমট চোখে তাকায়। বাচ্চাও মায়ের শরীরের উষ্ণতা পেয়ে কান্না অফ করে দিয়েছে। এরপর ইয়ানার মাথায় ভালোভাবে ওড়না পেঁচে বিসমিল্লাহ বলে খাবার দিয়ে দেয়। বাচ্চাও নিজের খাবার পেয়ে চুপচাপ হয়ে যায়। আহান, এভাবে ওড়না দিয়ে ঢেকে রাখার কি আছে? ওড়নার মাথা পেঁচিয়ে রাখলে তোমার মাথা গরম হয়ে ব্যথা করবে। আমি তো আছি রুমে, আর কেউ তো নেই। ইয়ানা, বাচ্চাদের তাদের খাবার খাওয়ানোর সময় মাথায় ওড়না দিয়ে খাওয়ানো উত্তম। আহান, ও। তাদের কথার মাঝে সবাই করিডোরে প্রবেশ করে। এক একজনের মুখে খুশির ঝিলি। দাদুমণি, আমাদের ফোন করনি কেন দাদু ভাই? আহান, এই পরিস্থিতিতে ছিলাম, আর ফোন করলে কি হতো? এত রাতে করে আসবে তো কোনো মানেই হয় না। সঠিক সময় তা দেখতে পেরেছো। আহিয়া, তোমাদের কথা বন্ধ করো। আগে আমি আমার বাবাকে দেখিনি। এরা সবাইকে এত খুশি দেখে নিজেও প্রচুর খুশি। ছেলেও নিজের আপন মানুষকে দেখে খাওয়া ছেড়ে দিয়েছে। আহিয়া আলতো হাতে বাবুকে কোলে তুলে নেয়। কিছু সময়ের ব্যবধানে হল্লা পার্টির রায়ান, ইউভি, রুয়ানা কেবিনে প্রবেশ করে। ইয়ানা ইচ্ছে করছে সবাইকে জড়িয়ে ধরতে, কিন্তু এইটা তো আর এখন করতে পারবে না। এক এক করে সবাই বাবুকে কোলে নিয়ে আদর করে। আসাদ হোসেনের নিজের নাতিকে দেখে খুশি তারা। স্বর্ণের চেন দিয়ে নাতির মুখ দেখেছে। ছেলেদের স্বর্ণ পরা ঠিক না জানা সত্ত্বেও ইয়ানা কিছু বলে না। সে তার আব্বুর আনন্দে ব্যাঘাত ঘটাতে চায় না। রায়ান আহানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, কিরে ভাই, 1 বছর বাপ হয়ে এই অবস্থা, জাস্ট চোখে দেখা যাচ্ছে না, একদম বেচারা বেচারা লাগছে। আহান কটমট চোখে রায়ানের দিকে তাকায়। ইউভি নিজের হাসি সংবরণ করে বলে, যা বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আয়। কেন? ভাইয়া,
আমি কখন থেকে বলছি যাওয়ার জন্য, কিন্তু উনি নড়ছেনই না। ইউভি, ছেলেকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না? রান, চলে যা ভাই, চিন্তা করিস না, তোর ছেলের শ্বশুর আছে, আমি সব সামলে নিব। আমরা সব হলে আমি অবশ্যই যাব সময় হলে। আমার পেছনে লেগেছিস কেন তোরা? ইয়ানা, রং লেগেছে তাই লেগেছি ভাই, আপনারা আর কিছু বলবেন না, ওনার যখন ইচ্ছে তখন যাবে। আমাদের কথা শুনছে কখনো যে আজ শুনবে? আহান ইয়ানার থমথমে মুখের দিকে এক পলক তাকিয়ে, মুখটা একদম ক্লান্ত দেখা যাচ্ছে, কিন্তু ত্বকের উজ্জ্বলতা আরো বৃদ্ধি পেয়েছে। আসাদ হোসেনের প্রচন্ড জ্বর অসুস্থতা নিয়ে নিচে নাতিকে দেখতে এসেছেন, তাই ইয়ানা জোর করে সেলিনা হোসেন আর আসাদ হোসেনকে বাড়িতে পাঠিয়ে দেয়। দাদুমণিও চলে যায় ড্রাইভারের সাথে। আহিয়া থেকে যায় আহানের সাথে যাবে বলে। আহান, রায়ান আর ইউভি এক সাইড হয়ে কাজ নিয়ে কথা বলছে, আর এদিকে হল্লা পার্টি। রুহান আর আহিয়া আড্ডা দিচ্ছে। পুচকি ঘুমিয়ে আছে। আহিয়া আর রুহানের দিকে তাকালে দুজন চোখাচোখা হয়, কিন্তু আহিয়া আর ভেঙে পড়বে না, আর ভালোবাসি বলে দাবি জানাবে না। রুহান নিচে আসবে আহিয়ার কাছে। রুহানা, তোমাদের কাছে আমার একটা জিনিস জানা ছিল। আরো কি জানতে চাস? রুহান, আচ্ছা, বিয়ের পর রাতকে বাসর রাত বলে তাই তো? আর রুহানা, ওই রাতে বিড়াল মারতে হয়, কিন্তু আমি তো বিড়াল খুঁজে পাইনি, তাই মারতেও পারিনি। সবাই রুহানার দিকে হা করে তাকিয়ে বলে, কি এই মেয়ে? আকাশ, বিড়ালটা মনে হয় অনেক বড় ছিল, তাই মারতে পারিসনি। রুনা হতাশ হয়ে বলে, খুঁজেই পাইনি। বড় ছোট বুঝবো কি করে? মানুষ থেকে শুনেছি বাসর রাতে অনেক কিছু হয়, কিন্তু কি হয় আমি আজও জানি না। ওনাকে প্রশ্ন করলে শুধু বলে, এসব জানার এখনো বয়স হয়নি। দেখো, অবনী আপুর 4 মাসে প্রেগনেন্ট, সুমু আপুর প্রেগনেন্সি, তাহলে আমি হই না কেন? রুয়ানের কথাগুলো এবার জোরে জোরে বলা শুরু করে। ইভি রুয়ানের কথা শুনে কেসে ওঠে। আহান ঠোঁট চেপে হেসে বলে, তোর বউ জানতে চাচ্ছে ওর বাচ্চা হচ্ছে না কেন? তুই জানাসনি কেন? ইউভি, চুপ থাক শালা। এরপর বিড়বিড় করে বলে, এই মেয়ে মান সম্মান শেষ করে দিবি আজ। রুয়ান আবার ফের প্রশ্ন করে, কি হলো বলো না? কেন বাবু হয় না? আর বাসর রাত মানে কি? ওনাকে প্রশ্ন করলে ধমক দেয় শুধু। ইয়ানা তারা শুধুই মূর্তির মতো বসে আছে, কি উত্তর দিবে? আর ইউভি আর বসে থাকতে পারলো না। দেখা গেল আর কিছু সময় থাকলে কোনো কথা না বলা শুরু করে। ইউভি, তোরা থাক, বাচ্চা বউ সামলে আসি। ইভি রুয়ানের হাত ধরে বলে, বাড়ি চলো। রুয়ানা, আর একটু সময় থাকি, পুচকু উঠে গেলে আদর করে চলে যাবো, আর আমার প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। ইভি কটমাস চোখে বলে, তোমার সব প্রশ্নের উত্তর দেবে, এখন চলো। রুয়ানা আর কিছু বলে না বলে মন খারাপ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে ইভির সাথে চলে যায়। রুয়ানা বাড়িতে এসে বিছানার উপর বসে থম মুখ নিয়ে বসে আছে। ইউভি শাহ নিয়ে কিছুক্ষণ পর দরজা খুলে বের হয়। রুয়ানার দিকে এক পলক তাকিয়ে কপাল কুঁচকে বলে, কি হয়েছে এভাবে জামাই হারা মানুষের মতো বসে আছো কেন? রুয়ানা, আপনি আমাকে ওইখান থেকে ধমকিয়ে নিয়ে আসলেন কেন? ইউভি, হ্যাঁ, তোমাকে ওখানে রাখি তোমার ভাঙা টেপরা করা দিয়ে আমার ইজ্জত শেষ করো। রুয়ানা অবাক হয়ে বলে, আমি আপনাকে কি বলেছি? আপনি বলছেন আমার সব প্রশ্নের উত্তর দেবেন, এখন প্রত্যেকটা প্রশ্নের উত্তর এক একটা করে দিন। ইয়ানা টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বলে, সেই কথা ভুলে যাওনি এখনো? রুয়ানা, ভুলে যাবো কেন? উত্তর না পাওয়া পর্যন্ত। ইউভি, উত্তর জানার প্রয়োজনও নেই, যাও ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নাও। রুয়ানা জেদ ধরে বলে, মিথ্যুক বেড়া মানুষ, শয়তান লোক, আমাকে বলেছেন বলবেন, এখন আর বলবেন না কেন? ইভি রুয়ানার শব্দোচ্চারণ শুনে হা করে তাকায়। বাচ্চা বউ, রাগও করা যাবে না, রাগ দেখালে আবার কান্না করে দেয়। ইউভি, তাই বলে এতগুলো গালি দেবে আমাকে? কষ্ট হচ্ছে না তোমার আমাকে এতগুলো কথা শোনালে? কি জানতে চাও তুমি? বাসর রাতে কি হয় আর বাচ্চা হয় না কেন, তাই তো? রুয়ানা, ইউভি কিছু একটা ভেবে এরপর বলে, বাসরতে পরিচয় হয়, কিন্তু তুমি তো আমার আগে থেকে পরিচিত, তোমার সম্পর্কে সবকিছু জানা আছে। আর কি জানবো? বিড়াল মারার কথা সবাই মজা করে বলেছিল,
তোমার ছোট পেয়ে একটু মজা করেছে। তুমি বলো বিড়াল একটা প্রাণী, ওকে কেউ মারার কথা বলবে? রুয়ানা না, ইয়ানা সরি ইউভি। আর বাচ্চা সবার হয় না, প্রাপ্তবয়স্ক হতে হয়। সুমু, ইয়ানা, অবনী তারা তো তোমার অনেক বড়, তাই আল্লাহ ওদের দিয়েছে। কিন্তু তোমার যেদিন ওদের মতো বয়স হবে সেদিন তোমারও বেবি হবে। তখনও চিন্তা করো না, যদি চাও তাহলে আল্লাহ বছরে বছরে বেবি দিতে পারবে। ইভি রুয়ানার দিকে ঠোঁট চেপে তাকিয়ে বলে, রুয়ানা তাহলে কথাগুলো আগে বলতে পারতেন। আমি জিজ্ঞেস করলে ধমক দিতেন কেন? এই যে কত সুন্দর সহজে বুঝিয়ে দিয়েছে না, আগে বুঝালে কি হতো? ইভু, ওকে আমার ভুল হয়ে গিয়েছে তোমাকে না বলার জন্য, এখন বুঝতেছি তো। ইভি অনেক কষ্ট নিজের হাসি আটকে রেখেছে। বউ বাচ্চা হলে সব থেকে বড় উপকার হয় হাজব্যান্ড যা বুঝায় তাই মেনে নিবে। ইভি কখনো রুয়ানাকে কষ্ট দিতে চায় না, সেই দিনে রুয়ানা সবকিছু বুঝে তার কাছে সবকিছু সমর্পণ করবে। ওই দিন ইভি নিজের বউকে আপন করে নেবে। এখন এমন কিছু হলে ভালোবাসা কম, ভয় ঢুকে যাবে তার বউটার মনে। আর মাত্র কয়েকটা বছর, না হয় অপেক্ষা করা যাক। রুয়ানাকে নিজের করে পেয়েছি, এ অনেক, আর কি চাই? তোমরা নিজের বিয়ে করা বউকে আপন করে পাওয়ার যে অদম্য ইচ্ছা জাগে, সেটাকে ইউভি ভালোবাসা নামক শব্দ দিয়ে নিরাময় করে দেয়। ইউভি, আজ আর অফিসে যাব না, বই বের করো, পড়া দেখিয়ে দিচ্ছি, রেস্ট পরে নিও। রুয়ানা, এখন? ইউভি, সমস্যা আছে? তোমার নাম ফিজিক্সে কি সমস্যা হয়েছে ওটা বের করে বুঝিয়ে দিচ্ছি। রুয়ানা কান্না করতে ইচ্ছে করছে, পুচকিটাকে রেখে এসেছে আর এখন না কেউ পড়তে বসবে। অনিচ্ছা সত্ত্বেও ও রুয়ানা বই বের করে ইউভির সামনে বসে। ইউভি, দেখো কোন জায়গায় সমস্যা। রুয়ানা, পড়ে দেখলে হবে না, এখন ইচ্ছে করছে না। ইউভি গম্ভীর কণ্ঠে বলে, একদম ফাঁকিবাজি করবে না, কয়েকদিন পর পরীক্ষা শুরু, এখনো খবর আছে তোমার? রুয়ানা, হয়েছে আর ধমক দিতে হবে না, দেখাচ্ছি। এরপর বই বের করে ইউভির দিকে তাকিয়ে বললেন, এই যে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের থেকে যে সূত্র ব্যবহৃত হয়েছে এটা ভেঙে বুঝিয়ে দিন। ইভি রুয়ানাকে দেখানোর জন্য সূত্র অনুযায়ী ভেঙে বুঝাতে থাকে, কিন্তু রুয়ানা কি আর ওইদিকে মনে আছে? সে তো বারবার ইয়ানার বাবুর কথা ভাবছে। ইউভি, এখন বুঝছো? ইভির কথা শুনে রুয়ানা ঘাবড়ে যায়। ও তো কিছুই শুনে, বুঝবে কিভাবে? ইউভি রুয়ানার দিকে তাকে কপাল কুঁচকে বলে, কি হলো বুঝতে পারিস? এতক্ষণ যে বুঝালাম। রুয়ানা ইউভির রাগ সম্পর্কে অবগত, পড়াশোনা নিয়ে সে খুব সিরিয়াস। আজ যদি এদিক সেদিক হয় তাহলে অর্ধেক রাত পর্যন্ত পড়ার টেবিলে বসিয়ে রাখবে, নিজেও বসে থাকবে। রুয়ানা শুকনো ঢোক গিলে মেয়েকে হাসি দিয়ে বললে, আই লাভ ইউ। ইউভি কিঞ্চিত কপাল কুঁচকে থাকা ভ্রুগুলো আবারও কুঁচকে যায়। এ মেয়ে তো এসব বলে না। রুয়ানার চতুরতা ধরতে পেরে বলে, আমাকে মানিয়ে নেওয়ার জন্য দুর্বল প্রাণ খুঁজে বের করছো? এত বুদ্ধি কোথায় থেকে আসলো শুনি? রুয়ানা, আপনি তো আমার স্বামী, তাহলে আই লাভ ইউ বলতে সমস্যা কোথায়? ইউভি, এই যে স্বামী স্বামী করছো, যদি সত্যি স্বামী হয়ে তোমার কাছে আসবো তখন পালিয়ে যাবে না তো? রুয়ানা, তাহলে এখন কি মিথ্যে স্বামী আছেন নাকি? রুয়ানার কাছে ইউভি একটা বাঁকা হাসি দেয়, সময় সব বুঝিয়ে দিবে। 15 দিন চলে যায়। ইয়ানাকে 4 দিনের দিন হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। মিসেস সেলিনা হোসেন ইয়ানাকে নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু উনি ভালো করে জানেন আহান কোনোদিন যেতে দেবেন, তাই নিজের মনের কথা প্রকাশ করেনি। নাতির উসিলায় এই প্রথম উনি চৌধুরী ভিলায় অনেক দিন থেকেছেন। মেয়েদেরও বাচ্চা হওয়ার পর যত বড় বড় ডাক্তার বাপজন কাছে থাকুক না কেন, সবচেয়ে বেশি স্বস্তি পায় নিজের মায়ের কাছে। সেই হিসেবে সেলিনা হোসেনা ইয়ানার অনুরোধে কয়েকদিন থেকেছেন। ইয়ানা এখন পুরোপুরি সুস্থ, হাঁটাচলা করতে পারে ঠিক আগের মতো। ইয়ানা বাবুকে খাওয়ানোর জন্য নিজের কোলে নেয়, কিন্তু খাবার কিছুতে মুখে তুলছে না। হঠাৎ করে কান্না শুরু করে। ছেলেটা একদম চুপচাপ, কিন্তু যখন কান্না শুরু করে তখন ক্লান্ত না হওয়া পর্যন্ত কান্না করতেই থাকে। মাঝে মাঝে তো ইয়ানাও ছেলের সাথে কান্না করে দেয়, আর আহান মাছের কান্নায় থামাই। আর এখন তো আহানও বাড়িতে নেই, আর ও পরে আসবে। এই রাতে ছেলেটা ফের কান্না শুরু করে দেয়। ইয়ানা বিছানা থেকে নেমে পুরো রুম পায়চারি করছে। ছেলের কান্না কিছুতেই বন্ধ করতে পারছে না। অনেকক্ষণ হতে চলল, কিন্তু এই যে কান্না করে যাচ্ছে, থামার কোনো নাম নেই।
ছেলের কান্না দেখে ইয়ানাও কান্না শুরু করে দেয়। একটু পর আহান রুমে প্রবেশ করে মা ছেলের এই বিধ্বস্ত অবস্থা দেখে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ছেলেকে কোলে নেয়। এরপর বাচ্চার কপালে চুমু খেয়ে বলে, কি হয়েছে আমার ইয়াস বাবা? কান্না করছো কেন তুমি? সাথে মাম্মাম ও নাচাচ্ছ। ইয়ানা আর আহানের ছেলের নামও তাদের প্রথম প্রথম শব্দ মিলে রেখেছে। আই মিন ইয়াস চৌধুরী। আহানা ছেলেকে থামাতে থামাতে ইয়ানার উদ্দেশ্যে বলে, তুমি এভাবে কান্না করছো কেন? এখনই থেমে যাবে। ইয়ানা আহানের দিকে কটমট চোখে তাকায়। আহান ইয়ানার তাকানো দেখে বলে, কি হলো এভাবে তাকাচ্ছ কেন? ইয়ানা, সব আপনার দোষ, আপনার কারণে আমার ছেলেটা এমন হয়েছে। সমস্ত রাগ আপনার পেয়ে বসে আছে। আপনি রেগে গেলে যেমন এত সহজে শান্ত করতে পারি না, ও কান্না শুরু করে দিলে থামাতে পারি না। আপনি রেগে গেলে যা খুশি বলা শুরু করেন, আর আপনার ছেলে কান্না করে রাগে বসে। কথা তার বলতে পারে না, যদি কথা বলতে পারতো তাহলে বলতো, আমার খাবার এত দেরি করেছে কেন, সব কিছু ভাঙা শুরু করতো। সব আপনার দোষ, আপনার জন্য এমন হয়েছে। আহান ইয়ানার কথা শুনে তব্দা লেগে আছে। আরে বাবা, আমি এখন এখানে কি করলাম? ইয়ানা, কেন? ও কি আমার মতো হতে পারেনি? 9 মাস গর্ভে আমি ধারণ করলাম, মরণ ঝুঁকি নিয়ে দুনিয়ায় আনলাম আমি, বুকের দুধ খাইয়ে বড় করছি, আর সে আপনার ফটোকপি হয়ে গেল। দেখতেও ঠিক আপনার মতোই। আহান, কেন তুমি খুশি হওনি? তুমি নিজেই তো চাইতে দেখতে যাতে আমার মতোই হোক। তাহলে? হ্যাঁ চাইতাম তো, কিন্তু যখন কান্না শুরু করে তখনও মাথা ঠিক থাকে না। আহানি আনার সাথে কথা বলছে আর ইয়ানকে নিয়ে পাইচারি করছে। একসময় ছেলেটা কান্না থামিয়ে বাবার দিকে ফেলফেল চোখে তাকিয়ে আছে। আহানিয়ানার দিকে তাকে মুচকা হাসি দিয়ে বলে, এই নাও তোমার ছেলের রাগ শেষ, তাই কান্না থামিয়ে দিয়েছে। দেখো কিভাবে মায়ের সাথে ঝগড়া দেখাচ্ছে। এখন ওকে খাইয়ে দাও, কান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। ইয়ানা অবাক হয়ে তাকিয়ে আছে। একবার আহানের দিকে তাকায় আর একবার ছেলের দিকে তাকায়। ইয়ানা, আমি এই ছেলেকে একদম কোলে নেব না। আমাকে কান্না করে এখন বাবার কোলে গিয়ে সব কান্না শেষ। বাবা যেহেতু এত আপন, নিজের বাবাকে বলো খাইয়ে দিতে। মাম্মা কোনো কিছু না বজ্জাচ্ছিলে। আহানি আমার কথা শুনে কি বলবে বুঝতে পারছে না, কিন্তু প্রচন্ড হাসি পাচ্ছে। কিন্তু হাসলে আবার ম্যাডাম সারা মুখ ফুলে বসে থাকবে। কিন্তু ইয়ানার বজ্জার শব্দটি কানে আসতে চল শক্ত করে ইয়ানাকে হালকা ধমক দিয়ে বলে, এই শব্দস্থান ঠিক করো। যদি আমার ছেলে এসব অখাদ্য ভাষা শিখে তাহলে থাপড়ে অজ্ঞান করবো, বেয়াদব। ইয়ানা আহানের ধমক খেয়ে চুপসে যায়। থমথমে মুখে নিজেই ইজিয়ে ইয়ানকে আহানের কোল থেকে নিয়ে বিছানায় বসে পড়ে। এরপর ছেলের খাবার মুখে দিয়ে সূরা ওয়াকিয়া পাঠ করতে থাকে, কিন্তু মুখের থমথমে ভাব এখনো রয়েছে। আহান ইয়ানার দিকে কপাল কুঁচকে এক পলক তাকায়। এরপর প্রতিদিনকার মতো ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে ড্রেসিং টেবিলের সামনে চলে যায়। প্রায় অনেকক্ষণ পর ইয়ানা বাবুকে নিজের কোল থেকে রেখে বিছানার মাঝখানে শুয়ে দেয়। এরপর ছেলের পাশে নিজেও শুয়ে পড়ে। আহান বিছানার কাছে এসে মাঝখানে ছেলেকে দেখে ইয়ানার উদ্দেশ্যে বলে, আজ ইয়াসকে এক পাশে রাখো, তুমি মাঝখানে আসো। ইয়ানা কোনো রেসপন্স না করে ইয়াসকে আরও নিজের সাথে মিশিয়ে নেয়। আহান ইয়ানার শব্দ না পেয়ে ধমক দিয়ে বলে, কথা কানে যাচ্ছে না? বাবু হওয়ার পর থেকে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি না। 2 মিনিটের মধ্যে জায়গা বদল করো, কুইক। ইয়ানা এবার আহানের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলে, কে আমি? আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে হবে কেন? ধমক দেওয়ার সময় তো এত কিছু মনে থাকে না। আহান ইয়ানার কথা শুনে বাঁকা হাসি দেয়। এরপর ইয়ানার সামনে এসে কোলে তুলে নেয়। ইয়ানার রক্তিম চোখে আহানের দিকে তাকিয়ে কিরমিরিয়ে বলে, ছাড়ুন। আহান ঠোঁট চেপে হাসি দিয়ে বলে, আজ তো আর ছাড়ছি না। 9.5 মাস আপনাকে কাছে পাইনি ম্যাডাম, আমার ছেলের জন্য। এখন আমার ছেলে দুনিয়াতে চলে এসেছে, তার বাবাও তার বউকে ভালোবাসার অধিকার ফিরে পেয়েছে। আপনি যদি আজ ছটফট করেন তাহলে হাত বেঁধে রাখবো। আমার ছেলেও ঘুমাচ্ছে, ডিস্টার্ব করবে না। এরপর আহানে ইয়াসের দিকে তাকিয়ে বলে,
কি রে, বাবা মায়ের ভালোবাসা ব্যাঘাত দিবি? আহানের এই দেখো, আমার ছেলেও নাবোধক শব্দ পোষণ করছে। ও একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আহানের কথা শুনে ইয়ানা ভরকে যায়। ইয়ানা জানে আহান যা চায় তাই করে। ইয়ানার সাথে বাধাও সে শোনে না, কিন্তু ইয়ানা তো ঠিক নেই। ইয়ানা আহানের হাস্যজ্জ্বল মুখে দেখে তাকে কিছু একটা ইশারা করে। ইয়ানা ইশারা বুঝতে পেরে আহান জিজ্ঞেস করো কতদিন? ইয়ানা ছোট করে উত্তর দেয় 4 দিন। আহান ইয়ানার দিকে তাকে মুচকা হাসি দেবে। তাহলে ঘুমিয়ে পড়ো, আজ আর চালাবো না। অন্যদিন না হয় বাবা ছেলে একসাথে চালিয়ে তোমার মাথা খাবো। ইয়ানা আহানের কথা শুনে একটা লাজুক হাসি দেয়। আহান ইয়ানাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে শুয়ে পড়ে। ইয়ানাও প্রশান্তি নিয়ে আহানের বক্ষে মুখ লুকায়। এ বক্ষ ইয়ানার জন্য সবচেয়ে প্রশান্তির স্থান। এই মানুষটা ইয়ানার জীবনে এক অমূল্য রত্ন, যার প্রতি ভয়, রাগ, অভিমান সব কাজ করে। নির্দ্বিধায় এ বুকে মুখ লুকাতে পারে। আহিয়া গভীর ঘুমে বুঁদ হয়ে আছে। হঠাৎ ফোনের শব্দ কানে আসতে বিরক্তি নিয়ে ফোন রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন ওপাশ থেকে? তোর জম বলছি ফাজিল। ধমকে আহিয়া ঘুম পুরোপুরিভাবে ছুটে যায়, কারণ সে ধমক দেওয়া ব্যক্তিটিকে চিনে। তাকে সে তার ছোট হৃদয়ের জায়গায় দিয়েছিল, কিন্তু ব্যক্তিটি তার অনুভূতি মুহের সাথে সামিল করেছে। আহিয়া, ফোন করেছেন কেন? একটা মেয়েকে এত রাতে? মিস্টার রুহান, আপনি তো আদর্শের গোডাউন, এখন আপনার আদর্শ কোথায় গেল? রুহান, আচ্ছা, আর যখন আমাকে এড়েছে গভীর রাতে ফোন করতে তখন? আগে এটা বলো, ছেলেটা কে? আহিয়া, কোন ছেলে? রুহান, কোন ছেলে এখন মনে পড়ছে না? ফেসবুকে স্টোরি দিয়েছে, যার সাথে ছবি তুলো সেই ছেলে। রুহানের কথা শুনে আহিয়া একটা হাসি দিয়ে বলে, আরে ও তো আমার বয়ফ্রেন্ড, ও আমাকে খুব ভালোবাসে আর আমিও ওকে খুব ভালোবাসি। আহিয়ার কথা কর্ণপাত হতেই রুহান কেঁপে ওঠে, হৃদয়টা হাহাকার করে ওঠে। রুহান, তুমি না আমাকে ভালোবাসতে? হ্যাঁ, মেবি বেসেছিলাম, কিন্তু আপনি তো বললেন এটা ভালোবাসা না মোহ। আপনি আমাকে ফিরিয়ে দিয়েছেন, তাহলে আমি কেন বারবার আপনার কাছে যাব? আর ওর নাম ফারহান, আমাকে খুব ভালোবাসে। যেখানে ভালোবাসা থাকে সেখানে যাওয়া উত্তম, ওইখানে না যেখানে ভিক্ষুকের মতো হাত পাতার পরও খালি হাতে ফিরতে হয়। রোহান তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, যার ভালোবাসা তার ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য অপেক্ষা করে, অন্য কারোর কাছে চলে যায় না। আমার কথা তাহলে সত্যি ছিল, মোহে পড়েছিলে, ভালোবাসা নামক অনুভূতিতে নয়। আহিয়া নিশ্চুপ। রোহান, সুখে থাকো তোমার ভালোবাসার মানুষের সাথে। আল্লাহ হাফেজ। রোহানও ফোন কেটে দিয়ে সজোরে মোবাইলটা আছাড় মারে। এরপর নিজেকে শান্ত করার জন্য ছাদে চলে যায়। রোহান ফোন কেটে দিলে আহিয়ার বুকটা ধক করে ওঠে। রোহানকে জেলাসি ফিল করানোর জন্য তার এক কলেজ ফ্রেন্ডের সাথে ছবিটি তুলেছিল। রোহান জিজ্ঞেস করতে বলেছিল ওর বয়ফ্রেন্ড। হয়তো ভেবেছিলেন রোহান নিজের অনুভূতি প্রকাশ করে বলবে, না আহিয়া, তুমি অন্য কাউকে ভালোবাসতে পারো না, তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে। কিন্তু এই ছেলে তো ভালোবাসা মানুষের সাথে সুখে থাকার দোয়া করে দিল। প্রেগন্যান্সির কারণে সুমুর শরীরের অবস্থা খুব খারাপ। কোনো খাবার মুখে দিতে পারে না, শুধু মাথা ব্যথা আর প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করে। যখন তখন রায়ানের ওপর রেগে যায়। রায়ান সুমুর রাগ দেখে চুপসে যায়। সুমু আজ চেক আপ করানোর জন্য বাসায় ডাক্তার আসবে। কিছুক্ষণ পর কলিং বেলের শব্দ পেয়ে রায়ান গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে মেয়ে দেখতে পেয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কি চাই? মেয়েটি, হ্যালো স্যার, আমি ডক্টর সিমরান। স্যার আজ এক সার্জারির জন্য আসতে পারেনি, তাই আমাকে পাঠিয়েছে আপনাকে ফোন দিতে, কিন্তু রোগীর কন্ডিশন খুব খারাপ ছিল, তাই ইমার্জেন্সি অপারেশনে শিফট করানো হয়। রায়ান মুস্কি হাসি দিয়ে বলে, হাই মিসেস সিমরান, ওকে, সমস্যা নেই, ভালো ডাক্তার হলেই হবে। সিমরান ভেতরে আসতে আসতে বলে, জি, আপনার ওয়াইফ কোথায়? রায়ান, উপরে আসুন। এরপর রায়ান আর ডক্টর সিমরানকে নিয়ে সুমুর কাছে যায়। সুমুর রায়ানের সাথে কোনো মেয়েকে ক্লোজ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রাগের দৃষ্টি নিক্ষেপ করে তাকায়। সুমুর তাকানো দেখে রাহান ভরকে যায়। এরপর সুমুর দৃষ্টি অনুসরণ করে কিছু একটা বুঝতে পেরে সিমরানের থেকে সরে এসে সুমুর পাশে বসে। সিমরান, হাই মিসেস রায়ান, আমি ডাক্তার সিমরান। সুমু হাসি দিয়ে বলে, হাই, আমি সাজিয়া হোসেন সুমায়া।
সিমরান, ওয়াও খুব সুন্দর নাম। এরপর সিমরান সুমোর কাছে যায় চেক আপ করার জন্য, গিয়ে ঠিক রায়ানের পাশে বসে। সুমন না পারছে সহ্য করতে আর না পারছে কিছু বলতে, শুধু দাঁতে দাঁত চেপে দেখে যাচ্ছে। সবচেয়ে বেশি রাগ হচ্ছে রায়ানের ওপর। মেয়েটা না হয় বসেছে, উনি কি উঠে যেতে পারছে না? মেয়ে মানুষের সাথে ঘেঁষাঘেঁষি করতে খুব ভালো লাগে। প্রায় অনেকক্ষণ পরে সিমরান সুমোর চেক আপ শেষ করে রায়ানের সাথে প্রেগনেন্সি নিয়ে কিছু দরকারি কথা বলছে, ভালো কথা, কিন্তু তাদের দূরত্ব বেশি নয়। সুমু রাগের ফলে কান্না করে দেয়। রায়ান সিমরানকে বিদায় জানিয়ে বাহিরের দরজা লাগিয়ে সুমুর কাছে চলে যায়। রায়ান সুমুকে হাসি মুখে বলে, তোমার আরও বেশি সতর্ক হতে হবে সোনা। সুমু কিছু না বলে ধীরে ধীরে এগিয়ে রুমের দরজা লাগিয়ে দেয়। রায়ান সুমুর কাণ্ড দেখে কপাল কুঁচকে বলে, তুমি দরজা লাগাচ্ছ কেন? সুমু রায়ানের কথায় কোনো উত্তর না দিয়ে কটমার চোখে রায়ানের দিকে অগ্রসর হতে থাকে। রায়ান এভাবে এগোচ্ছ কেন? দেখো সোনা, এখন তুমি অসুস্থ, তাই এসবও করা যাবে না, ফলে আমাদের বেশ সমস্যা হতে পারে। তাই এখনো কিছু করা যাবে না। আমি সাধু পুরুষ। সুমু দাঁতে কিরমির করে বলে, বন্ড সাধু তাই না? এরপর পিছন থেকে লাঠি বের করে। সুমুর হাতে লাঠি দেখে রায়ান ভড়কে যায়। কি করতে চাচ্ছে এই মেয়ে? হাতে লাঠি নিয়েছে কেন? এই মেয়ে কি কোনোভাবে আমাকে মারতে চাচ্ছে? কিন্তু কেন? সুমু রায়ানের সামনে এসে লাঠি দিয়ে বাড়ি দিতে যাবে, অমনি রায়ানের বিছানায় উঠে পড়ে। সুমু, মেয়ে দেখলে ঘেঁষাঘেঁষি করতে ইচ্ছে করে তাই না? তাদের সাথে হেসে হেসে কথা বলতে ইচ্ছে করে। আমি আজ আপনার সব ভীমরতি বের করছি। ভণ্ড সাধু সবাই জানে, একদম নম্র ভদ্র, কিন্তু আপনি যে কি সেটা আমি জানি। রান, এই বউ, এভাবে বলো না। আমি তো ওই মেয়েকেও চিনিও না, মানবতার খাতিরে একটু কথা বলেছি, কিন্তু সবটা তোমার ঘরে, তোমাকে ঘিরে। সুমু রায়ানের দিকে বালিশ ছুঁড়ে দিয়ে বলে, কথা বলতে কখনো নিষেধ করেছি আমি? কিন্তু এভাবে ঘেঁষাঘেঁষি করে কথা বলার কি আছে? রানসি, বউ এসব বলো না। তোমাকে ছাড়া কোনো দিনে দ্বিতীয় নারী স্পর্শ করিনি, তোমাকে ছাড়া আর কাউকে ছুঁইনি পর্যন্ত। আমি খেয়াল করিনি, বিশ্বাস করো। তোমার হাতে ওই লাঠিটা ফেলে দাও। সুমু খেপে রানের কাছে গিয়ে বলে, ফেলবো না, এই লাঠি আপনার পিঠে ভাঙবো, যাতে কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলতে গেলে আগে আমার কথা মনে হয়। এই বলে সুমু রায়ানের বাড়ি দিতে যাবে, অমনি রায়ান সুমুর হাতটা খপ করে ধরে ফেলে। এরপর সুমুকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, এই রায়ান শুধু একা কাদম্বিনীতে আসক্ত, হাজার নারী দিয়ে কি হবে? যদি তার মন, দৃষ্টি, ভাবনা একজনের দিকে থাকে, তাহলে শত নারী আসুক, কিন্তু এই মন পর্যন্ত ছুঁতে পারবে না, কারণ এই মনকে তো আমার বউ পাগল করে নিয়েছে। রায়ানের সামান্য সান্ত্বনা বাণী আর ভালোবাসার উক্তি সুমুর জন্য সবচেয়ে প্রশান্তির কারণ। রাগ যেন মিলিয়ে যায় নিমেষে। রায়ানকে আলতো করে ধরে জড়িয়ে রায়ানও মুচকে হাসি দিয়ে সুমুকে নিজের সাথে আগলে নেয়। আহিয়া ইয়াসকে নিয়ে নিজের রুমে চলে যায়। ইয়ানা বাবুর সমস্ত কাপড় গুছাচ্ছিল। একটা বাচ্চার এত কাপড় থাকতে হয়, সেটা অগ্নি চৌধুরীর ছেলে না দেখলে কোনোদিন জানতাম না। এই লোক পারে না পুরো মার্কেট তুলে নিয়ে আসে। এটুকু একটা বাচ্চার এত কাপড়ের কি প্রয়োজন? নিজে যেমন এক শার্ট দ্বিতীয়বার পরে না, তেমন আমার ছেলেটাও এমন বানাতে চাইছে, কিন্তু আমি তো এমন হতে দিব না। এত উচ্চবিলাসী বানাবো না, একদম আমার মতো করে মানুষ করবো, যাতে কোনো সময় টাকার অহংকার না করে, গরিবকে অসম্মান না করে মর্যাদা দিতে পারে, বাহিরের দুনিয়া সম্পর্কে যাতে ধারণা থাকে, বাবার এই বিশাল সাম্রাজ্য যাতে তাকে কোনোদিন আলোর পথে বন্ধ না করে। ইয়ানার কাপড় গুছিয়ে বিছানায় বসতে আহিয়া রুমে ঢোকে, আর ইয়াজের মৃদু স্বরে কান্না করছে। আহিয়া, বৌমনি, বাবাই তো কান্না করছে, মনে হচ্ছে খিদে পেয়েছে, খাইয়ে দাও। ইয়ানা, হ্যাঁ। ইয়ানা আহিয়ার কোল থেকে ইয়াজকে নিয়ে এরপর নরম তাওয়াল দিয়ে ভালো করে মুড়িয়ে নেয়, কারণ রুমে এসি চলছে। ইয়ানা ইয়াসকে খাবার দিয়ে আহিয়ার দিকে তাকিয়ে বলে, আহিয়া, কি হয়েছে বলো তো? ইদানিং তোমার মন বিষণ্ণতার ছাপ। কি হয়েছে, কেউ কিছু বলেছে? আহিয়া মেয়েকে হাসিতে বলে, কি বলো বৌমনি, কি হবে? আমি একদম ঠিক আছি। ইয়ানা আহিয়ার দিকে কপাল কুঁচকে বলে, সব ঠিক থাকলে তোমার মুখে এমন ভয়ের ছাপ কেন? আর এভাবে তুতলাচ্ছে কেন? ভুলে যেও না, আমি তোমার বৌমনি, কম বোন হই। কি হয়েছে বলো আমাকে।
এনার কথা শুনে আহিয়া চোখের পানি চলে আসে। বলা কি ঠিক হবে? সবাই কি ভাববে? আহিয়া, তুইও প্রেম কি বুঝে গিয়েছিস? কিন্তু বৌমনি তো আমাকে সব বিপদে সাহায্য করে। তাহলে বৌমনিকে বললে সমস্যা কোথায়? আর কি হলো? তোমার চোখে পানি কেন? আহিয়া, প্লিজ বলো আমায় কি হয়েছে? আহিয়া ইয়ানার দিকে তাকিয়ে বলে, বৌমনি তোমাকে একটা কথা বলি, কাউকে বলবা না তো? ইয়ানা, প্রমিস বলবো না। আহিয়া, বৌমনি, আমার রুহান ভাইয়াকে ভালোবাসি। আহিয়ার কথা শুনে ইয়ানার চোখ বড় বড় হয়ে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কোন রুহান? আহিয়া, তোমার ফ্রেন্ড রুহান খুব ভালোবেসে ফেলছে বৌমনি, কিন্তু রুহান ভাই আমাকে অ্যাকসেপ্ট করেনি। উনি আমাকে ভালোবাসে বৌমনি, তবে দাদা ভাইয়ের কারণে আমার ভালোবাসা স্বীকার করেনি। কিন্তু ওনার কণ্ঠে আমার জন্য তীব্রতা দেখেছি, ওনার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। আমিও খুব ভালোবাসি বৌমনি। ধন্যবাদ সকলকে। ভুলটি ক্ষমা দৃষ্টি দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে লাইক করবেন। আর 3-4টা পর্ব আছে, তারপর শেষ হয়ে যাবে। ধন্যবাদ।